স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দল নির্বাচনে ক্রমাগত হস্তক্ষেপের অভিযোগ তুলে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান। এই ঘটনায় আবারও প্রকাশ্য হয়েছে বিসিবির ক্ষমতার দম্ভ। বোর্ডের ক্ষমতাবানদের পছন্দ অপছন্দের ভিত্তিতে খেলোয়াড়দের ভাগ্যের শিকে ছড়ার অভিযোগ অনেক পুরনো। এই নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অভিযোগের কোনো সুরাহা হয়নি। আর এর জের ধরে শেষ পর্যন্ত ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের। সম্প্রতি শেষ হওয়া বিপিএল-এর অব্যবস্থাপনা সহ অনেক বিষয় নিয়েও বিস্তর অভিযোগ উঠছে বিসিবির কর্মকর্তাদের বিরুদ্ধে। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বিসিবি সভাপতি সহ কর্তা ব্যক্তিদের কাজের আওতা ও পরিধি কি? ক্রিকেটের উন্নয়ন নাকি ক্ষমতার চর্চা, কোনটি নিয়ে আগ্রহী বিসিবি কর্তারা? বিসিবির গঠনতন্ত্রে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ বিলুপ্ত করা হলো কেন? বিসিবিতে সাবেক ক্রিকেটারদের থাকা কেন প্রয়োজন? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারেও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক জনাব আতাহার আলী খান, আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক জনাব ফারুক আহমেদ এবং দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক জনাব উৎপল শুভ্র। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, চট্টগ্রাম থেকে ক্রীড়া ভাষ্যকার নিখুল রঞ্জন দাস এবং খুলনা থেকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ জিয়াউর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। আমি সরাসরি প্রশ্নে চলে যাই জনাব আতাহার আলী খান আপনার কাছে, যে দীর্ঘদিন থেকেই একটি দলের মধ্যে হস্তক্ষেপের কথা বলা হয়েছে, যেটি বলা হয়েছে যে ক্রমাগত হস্তক্ষেপ। আকরাম খান পদত্যাগ করলেন এই আজকে, কিন্তু পদত্যাগ করার সময় দেখা গেল যে উনি পদত্যাগ করছেন যে খেলোয়াড়টিকে বাদ দেওয়া নিয়ে তিনি সম্পর্কে তার ভাতিজা। ব্যাপারটি একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয় কিনা? খালিদ ভাই, আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক সবাই মনে করছে এটা, কিন্তু আসলে যদি আমরা কিন্তু কালকেও আকরাম খানের সাথে আমরা কথা বলেছি, একটা প্লেয়ার নিয়ে তাদের কিন্তু ডিসিশন মেকিংয়ে ব্রেকিংয়ের কথা না, কথা হচ্ছে কি এখানে 4-5টা প্লেয়ার নিয়ে কথাবার্তা চলছে। হ্যাঁ, যখন টিম সিলেকশন কমিটি চেয়ারম্যান সিলেক্টরদের সাথে একটা টিম ঘোষণা দেয়, সেটা আপনার বোর্ড প্রেসিডেন্টের মাধ্যমে গিয়ে তারা অ্যাপ্রুভাল চায়, কিন্তু একটা দুটো প্লেয়ার না, এখানে নট দ্য কোয়েশ্চন অফ জাস্ট আকরাম খানস ভাতিজা, ইটস এ কোয়েশ্চন অফ মেবি শাহরিয়ার নাফিস, ইটস এ কোয়েশ্চন অফ মেবি। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে এখন এটা তামিম ইকবালের ঘটনা না, তামিম ইকবালের ঘটনা। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যেহেতু আমরা ইন দ্য পাস্ট আমরা কিন্তু সিলেকশন কমিটির কাজ করেছি। আই ওয়ার্কড আন্ডার ফারুক আহমেদ। ফারুক আমাদের চিফ সিলেক্টর ছিল, আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য সিলেকশন কমিটি মেম্বার। আমরা টিম সিলেকশন করার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং থাকবে কি আমরা তিনজনের সাথে দু তিনজনের সাথে কথা বলি। সেটা হচ্ছে আমাদের ফিটনেস ট্রেনারের সাথে কথা বলি, ফিজিওর সাথে কথা বলি এবং ডাক্তারের সাথে কথা বলি কে কোনো প্লেয়ারদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা যদি থাকে তাহলে আপনাদের ফিটনেস টেস্ট নেওয়া দরকার, এবং ফিটনেস টেস্ট নেওয়ার পরে when they give me a green signal or when they give my chairman the green signal, তখন আমরা চিন্তা ভাবনা করি কি আমরা কোন প্লেয়ারদেরকে চিন্তা ভাবনা করতে পারি। বিকজ অবভিয়াসলি যদি কোনো প্লেয়ার যদি ফিট না থাকে তাহলে অবভিয়াসলি আই উইল নট কনসিডার হিম। I mean, how can I pick up an injured player? এখন কথা আসছে আকরাম খান এবং তামিম ইকবালে। আকরাম খান তামিম ইকবালের আমি যতটুকু ঘটনাটা জানি, এবং আমি সরাসরি কথা বলেছি গতকালকে আকরাম খানের সাথে, দে হ্যাড স্পোকেন টু দ্য ফিটনেস গাই, দে হ্যাড স্পোকেন টু দ্য ডক্টর এবং তিনজন নির্বাচক, প্রধান নির্বাচক সহ বাকি দুই নির্বাচক। জি, ট্রেনারের সাথে কথা বলার পরে when they got the green signal, that's the reason they picked Tamim Iqbal. Tamim Iqbal is one of the finest cricketer. I'm not favoring Tamim Iqbal, Bhatija, Akram Khan, but if you look at his record, he is one of the finest cricketers যে বাংলাদেশ প্রডিউস করে, যেটা কোনো সন্দেহ নাই। বাট যদি ইনজেড থাকতো তাহলে অবশ্যই তাকে টিমে নেওয়া হতো না। বাট they got the green signal that he is fit for available for selection. That's one of the reason why he is in the team. Simple as that. আমাদের সমস্যাটা হচ্ছে যে একটু ফারুক ভাইয়ের কাছে আসি, যে আতার ভাই পুরোই ব্যাখ্যা করলেন যে এটি, কিন্তু আমাদের নির্বাচক কমিটিতে আর দুইজন যে আছেন তারাও জাতীয় দলের দুইজন সাবেক অধিনায়ক তারা আছেন, তারা কিন্তু পদত্যাগ করেন নাই। তো ওইটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে তারা তিনজন মিলে সিলেক্ট করলেন একটা দল, শুধু প্রধান নির্বাচক সরে গেলেন, বাকি দুই নির্বাচকের বললেন যে মানে আমি জানি না তাদের কোনো না। এখন আপনি তো সিলেকশন প্রসেসটা একটু জানেন, বুঝতে হবে কি একটা যখন টিম হয়, আসার অলরেডি এক্সপ্লেন করেছে, আমি খালি অত ডিটেইলে যাব না। একটা কথা শুধু বুঝতে হবে, আপনি যখন সিলেকশন একটা টিম হয় 15 মেম্বারের, যখন তিনজন সই করে টিমটার মধ্যে, তার মানে ইটস এস্টাবলিশ দ্যাট দিস ইজ দ্য সিলেকশন কমিটিজ টিম।
এখানে কিন্তু ওই কোয়েশ্চেন আর আসবে না আকরাম খানকে আর হাবিবুল বাশারকে। যখন আপনি সই করে দিলেন তখন কিন্তু অনুমোদনের জন্য যায়। তার মানে আমরা ধরে নিচ্ছি এই পুরো টিমটা 3টে সিলেক্টরের। এখন পদত্যাগ কে করলো কি করলো না, কে কতটা কার আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করবে বা কে হস্তক্ষেপ হওয়ার পরে কাজ করে পছন্দ, এটা কিন্তু ব্যক্তিগত বিষয়ের ব্যাপার। আর আপনি যে কোশ্চেনটা করলেন যে তামিম হ্যাপেন টু বি হিজ লাইক নেফিউ, এটা কিন্তু ইরেসপেক্টিভ অফ এভরিথিং। আপনি যদি বাংলাদেশ টিমে এই এখনও 2টা প্লেয়ারকে পিক করেন, প্রবাবলি সাকিব অ্যান্ড তামিম। সো তামিম কিন্তু ওই কোশ্চেন আসবেই না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ যদি আপনার তামিম যদি 19-20 প্লেয়ার হতো, যে ঠিক আছে তামিম ক্যান বি, ইউ ক্যান পিক তামিম আফটার 13 প্লেয়ার্স, তাহলে কিন্তু ওই কোশ্চেনটা আসবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাট ওয়েন ইউ থিঙ্ক দ্যাট তামিম ইজ লাইক প্রবাবলি ইউর ওয়ান অফ দ্য বেস্ট, প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, 3টা প্লেয়ারের মধ্যে একটা, 2জন প্লেয়ারের মধ্যে একটা, তখন কিন্তু আর আকরামের ভাতিজা কি এটা কিন্তু রিয়েলি কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এখানে সবচেয়ে দেখার বিষয়টা হচ্ছে হলো গিয়ে আপনার সিলেকশন কমিটিকে আপনি দায়িত্ব দিয়েছেন, মানে আপনি চিন্তা করেছেন যে এরা খুবই কেপেবল এবং এরা 3টা ফর্মার ক্যাপ্টেন, তার মানে এদের উপর আপনার আস্থা আছে। এখন এরা যে টিমটা দিবে এই টিমটা কিন্তু আপনি কোনোভাবে কাটাছেড়া করতে পারবেন না। এটা কিন্তু এমন কোনো না যে আপনার একটা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে আপনি 4টা কোচ পাঠাবেন, আচ্ছা একটা কোচকে আপনি সরিয়ে দেন, আরেকটা কোচ 3টা কোচ দেন। যখন টিমের সিলেকশনের ব্যাপার হবে, যখন সিলেকশন কমিটি কিন্তু এখানে সর্বেসর্বা শুধুমাত্র বোর্ড প্রেসিডেন্টের কাছে যায় জাস্ট টু মেক ইট অফিসিয়াল। মানে একটা হয় কি যে সিলেকশন আমি টিম দিল, আপনি দিয়ে দিলে এটা হবে না, কারণ বোর্ডের প্রেসিডেন্টের মাধ্যমে গিয়ে তার দায়িত্ব হচ্ছে গিয়ে 15 জন আছে নাকি, একদম একদম একটা প্লেয়ার যে ফার্স্ট ডিভিশনে খেলা এরকম কোনো প্লেয়ার ঢুকে গেল কিনা, এই বেসিক জিনিসগুলো দিয়ে কিন্তু সই করা। তো এখানে কিন্তু তার কোনো আর কোনো ফাংশন নাই, এটা কিন্তু পিরিয়ড। আমি একটু সুব্রতার কাছে আসতে চাই। সুব্রতা, আপনার লেখা থেকে উদ্ধৃত করি, আপনি বলছেন যে তিনি এই প্রতিবেদককেও একবার গর্বভরে বলেছেন হস্তক্ষেপ বললে হস্তক্ষেপ, তবে আমি দল নির্বাচনে অবশ্যই আমার মতামত দিব। বিসিবির সভাপতির কথা বলছি। এরকম একটি কথা বলার পরও আকরাম খান পদত্যাগ করেননি। আকরাম খান পদত্যাগ করেছেন তামিম ইকবাল না নেওয়াতে। এই বিষয়টি কি আপনার কাছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয় কিনা? এটা আমি মনে করি যে আকরামকে অপমান করা হচ্ছে এই প্রসঙ্গটা বারবার তুলে, এবং এই প্রসঙ্গটা বাইরে খুব আলোচিত হচ্ছে। এবং এটা আলোচিত হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আপনি যে প্রশ্নটা বললেন যে বাকি 2 সিলেক্টর যদি এটা নীতির প্রশ্ন হয় তারা কেন সরে গেলেন না। ফারুক যেটা বললো এটা নীতি তো আসলে একদম ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি না যে তারা অন্যায় করেছেন, আকরাম নিয়ে করেছেন, এটা তারা পদত্যাগ করবে কিনা বা তারা বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আবার বসে, যেটা আমি জানি যে কালকে 3 সিলেক্টররা যখন বসেছিলেন বাকি 2 সিলেক্টরের মতামতটা ছিল যে বোর্ড প্রেসিডেন্টকে আবার বলা যে এরকম যেন আর না হয়, এরকম একটা কথা আদায় করে কাজ চালিয়ে যাওয়া। কিন্তু এই ধরনের কথা আসলে অতীতে অনেক হয়েছে, যে কোনো কারণেই হোক। অনেক সময় হয় কি খালেদ, আমি আপনাকে কন্টিনিউয়াসলি অনেক বড় 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 অত্যাচার করে যাচ্ছে, আপনি সহ্য করে যাচ্ছেন, তারপরে আমি একটা কাগজের টুকরা দিয়ে আপনাকে ঢেল দিলাম গোল বানিয়ে বল বানিয়ে, আপনি এসে আমাকে ঠাসে থাপ্পড় মারলেন। অন্য লোকজন কিন্তু ভাবতেছে কাগজের টুকরাতে ঢেল মারলো থাপ্পড় মারলো কেন। এটি কিন্তু অনেক দিনের জমে থাকে একটা জিনিস। এবং আকরামের এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমি নিউজটা এক ধরনের কনফার্ম নিউজটা বোধহয় আমি কালকে করেছি, এবং আমি এটার একটু প্রক্রিয়ার অংশ ছিলাম গত কিছুদিন। এবং গত 1 বছর চিফ সিলেক্টর হওয়ার পরে তো 5 বছর ধরে সিলেকশন কমিটিতে ছিল, বিভিন্ন সময় কিন্তু অফ দ্য রেকর্ড যেটা হয়, আপনি সাংবাদিকতায় জানবেন যে ট্রাস্টের ব্যাপার থাকে, অনেক কিছু জানা থাকলেও অনেক সময় পত্রিকাতে লেখা যায় না। আমি এটা জানতাম যে হি ওয়াজ স্ট্রাগলিং মানে হচ্ছে সে যেটা করতে চাচ্ছে। এখন আকরাম যেটা করতে চাচ্ছে সেটাই যে ঠিক এটা কিন্তু না। এই এশিয়া কাপের দলে তামিম থাকার পরে ওই দল নিয়ে আই ক্যান রেজ 1000 কোশ্চেন্স। এই টিমটা আমারই পছন্দ না, আমি বলি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সিলেক্টরদের স্বাধীনতার ব্যাপারটা এই কারণে জরুরি, যে কারণে আপনি বিচার ব্যবস্থায় যখন হস্তক্ষেপ হয় আপনি খুব উত্তেজিত হয়ে যান। কারণটা হচ্ছে এটা, আপনি যদি বিচারক যদি জানে যে আমি এটা করলে পরে প্রাইম মিনিস্টার রাগ করতে পারে, প্রেসিডেন্ট রাগ করতে পারে, হস্তক্ষেপ করতে পারে, তখন সে তার মাইন্ডটা আর আনক্লেটার থাকবে না, সে তখন এই নিরপেক্ষ চিন্তার তার থাকবে না, এবং একসময় সে চাইলে না চাইলে ভুল করতে থাকবে, বায়াসড হয়ে যাবে। তো সিলেকশন কমিটিকে সার্বভৌম রাখার যে রীতিটা হয়েছে, এগুলো তো অনেক বছর ধরে চলে আসা রীতি। কেন হলো আজকে? তো এটা না যে 3 সিলেক্টর আছে তারাই বাংলাদেশে বা যে দেশের যে সিলেক্টেড কমিটি থাকে তারাই সবচেয়ে ভালো ক্রিকেট বোঝে। বোর্ডেও কেউ থাকতে পারে যে তাদের চেয়ে হয়তো ক্রিকেট বোঝে বা তাদের সঙ্গে তার মতের মিল হচ্ছে না। সেক্ষেত্রে যেটা হবে, সিলেকশন কমিটিকে ডেকে বোর্ডের একটা সিলেকশন পলিসি থাকতেই পারে অভিভাবক সংস্থা হিসেবে, যে আমরা এরকম টিম চাই। ফারুকের সঙ্গে কালকে আমরা আলাপ হচ্ছিল, আমরা দুজনে একমত হয়েছে এটা, যে এটা কী হতে পারে, যে আমরা 2011 গিয়েছে, আমরা 2015-তে আমরা আমাদের ওয়ানডে টিমটা চাই যেখানে আমরা অ্যাবাভ 30 প্লেয়ার রাখবো না। তোমরা এখন থেকে চিন্তা করো যে আমাদের এই টিমটা ওইরকম হয়। আমরা একাডেমিতে আমরা 23 বছরের বেশি প্লেয়ার নিব না। আমরা এই টিমে যারা ন্যাশনাল টিমে বারবার ট্রাই করে ফেল করেছে তাদেরকে আমরা ট্রাই করব না। এগুলো হচ্ছে সিলেকশন পলিসি। সেটা করার পরে সিলেক্টররা জানবে দিস ইজ দ্য পলিসি, দেন দে উইল সিলেক্ট দেয়ার টিম। যখনই এটাতে হস্তক্ষেপ হবে, সেটা যেভাবেই হোক, তখন হবে কি সিলেক্টররা মাথায় এটাই ঘুরবে যে এটা করলে অমুক রাগ করবে, এটা করলে অমুক আমি কী জবাব দিয়ে করবে। যে কারণে আমাদের গত কিছুদিন ধরে সিলেকশনের একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্ট্যাটিস্টিক দেখে সিলেকশন করা। তো সেটার জন্য তো খালেদ সিলেকশন করার দরকার নেই, আমি আপনি পারি।
আমি দেখতেছি প্রিমিয়ার লিগে ও রান করেছে, ও করে নেই, ওরে বাদ দেওয়ারে রাখো। এইটাতে কখন যায় মানুষ, যখন সিলেক্টররা জানে তাদেরকে গিয়ে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তখন তারা দেখাবে এই দেখো ও তো 600 রান করছে, ও তো পারে নাই, এই জন্য বাদ দিছি। কিন্তু সিলেক্টর হচ্ছে এই যে ফারুকের কথা আমি বলি, এটা প্রশংসাই করি আমি, যে তামিম যে আজকে এত বড় প্লেয়ার, তামিমকে যখন 2007-এ ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হলো, যেখান থেকে তার স্টার্ট হলো, ইট ওয়াজ এ বিগ গ্যাম্বল, এটা ফেলও করতে পারতো। এবং যেটা হয় সিলেক্টরদের, এটা ও যখন সাকসেসফুল হয়ে গেছে আমরা কিন্তু ফারুককে মনে রাখিনি, তামিমকে নেচেছি, এটাই স্বাভাবিক। এবং ও যখন পাইলটকে বাদ দিয়ে, আথারওয়ার্ডের পার্ট ছিল, পাইলটকে বাদ দিয়ে যখন মুশফিককে নিল, উই ডিডন্ট লাইক ইট, এবং এটা বিশাল ডিসিশন ছিল। পাইলট ওয়াজ এ লিজেন্ড আমাদের দেশের ক্রিকেটে। তো সিলেকশন কমিটিতে কখনো কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে যেটা হয়তো সাধারণ চোখে মনে হবে, এই জন্যই তারা সিলেক্টর, এই জন্যই তাদের সেটা এটা বলে যে সিলেক্টর চাই। তো এইটা হবে কি, যখনই আপনার এই খবরদারিগুলো চলে, যখনই আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, যখনই আপনাকে দল নিয়ে প্রতিনিয়ত জবাবদিহি করতে হয়, তখন হবে কি আপনি এই ধরনের কোনো রিস্কেই যাবেন না, আপনি চিন্তাই করবেন না, এবং আপনার মাথা চিন্তা করতে গেলেও সেই চিন্তাটা ঠিক হবে না। এইটা হলো আমার কথা, যে সিলেক্টররা স্বাধীন সার্বভৌমভাবে দল গঠন করার পরও 10 জন দল নির্বাচন করলে 10 রকম হবে, 10 রকম মত থাকবে, কিন্তু আপনি ওয়ান্স ইউ সিলেক্টেড দ্য সিলেকশন কমিটি, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পয়েন্ট হচ্ছে এইখানে। আমরা ফারুক ভাইয়ের একটি সাক্ষাৎকারে পড়তেছিলাম যে আকরামকে সাধুবাদ জানাতে হবে, কারণ আকরাম একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আপনি কিন্তু যখন চিফ সিলেক্টর ছিলেন, আপনি এক প্রশ্নের জবাবে বলেছেন যে আমার কমিটি পুরো স্বাধীনভাবে কাজ করেছে, আমার কমিটিকে যখনই বাধা দেওয়া হতো তাহলে আমি পদত্যাগ করতাম। তাহলে কমিটির কাছে দুটো চয়েস ছিল, হয় আমার কথা রাখা অথবা আমি পদত্যাগ করা। সেই জায়গাটিতে আকরাম খান কেন আসতে পারলেন না? আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায়। আমি জানি যে আকরাম খানের জন্য এই প্রশ্নটা খুব সম্মানজনক হচ্ছে না, কিন্তু এই প্রশ্নগুলি আসছে বলে আমার প্রশ্নটা না, আমার মনে হয় কি এই প্রশ্নগুলো আকরাম খানকে করা ভালো। এটা ঠিক, আমরা যদি এখন আকরামের হয়ে সওয়াল করি, মনে হচ্ছে যে আকরামের পক্ষ ডিফেন্ড করছি। আমি যেটা বুঝি, বাংলাদেশে পদত্যাগের ঐতিহ্য নাই, দুই একটা আছে ক্রিকেটে, সেটা ঘটনাচক্রে ক্রিকেটারে করেছেন। নাইমুর রহমান সিলেকশন কমিটি থেকে এক পদত্যাগ করেছিলেন, খালেদ মাহমুদ সুজন অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে করেছিলেন, গাজী আশরাফ হোসেন লিপু এখন বিপিএল এর চেয়ারম্যান হয়ে ক্রিকেট বোর্ডের যেহেতু কর্তা ব্যক্তি উনিও এখানে বিতর্কে আরোভাবে জড়াবেন হয়তো সিলেকশন কমিটি নিয়ে। কিন্তু বাংলাদেশে পদত্যাগের ওনারও একটা উদাহরণ আছে, 98-এ কমনওয়েলথ গেমসে বাংলাদেশ খুব বাজেভাবে হারার পরে উনি পদত্যাগ করেছিলেন। তো এগুলো খুব রেয়ার ঘটনা, আমি বলছি ধরেন ওভার দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 20 ইয়ার্স। তো সেইখানে একজন মানুষ পদটা ছেড়ে দিয়েছে, আমার মনে হয় সেটা এখন তামিমের সঙ্গে মিলিয়ে ঘটনাচক্রে তামিম। আমি এই কারণে এই কথা বলি, কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে সিলেকশন কমিটির হস্তক্ষেপের এই ব্যাপারটা, এবং গত 2 বছরে 3 বছরে আপনি যদি বাংলাদেশের পত্রিকাগুলো উল্টান, বাংলাদেশে কোনো একটা দল অ্যানাউন্স হয়নি যে দলটা নিয়ে এরকম ফিসফিসানি শোনা যায় নাই। যে আমি বলি যে এটা কোনো দিন পৃথিবীর কোনো দেশে কোনো দলের নির্বাচন নিয়ে এই পরিমাণ রিপোর্ট ছাপা হয়নি। এবং আপনি জানেন কি না যে একটা সময় বাংলাদেশের দলটা প্রেস কনফারেন্স করে দেওয়ার রীতি ছিল কিন্তু, এবং সেই রীতিটা ভেঙে গেছে এই কারণে, কারণ সিলেক্টার্সরা জানে না যে কখন দলটা দেওয়া হবে। তারা দলটা দেওয়ার পরে এক ধরনের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হইতো, সেই দলটা কখন অ্যানাউন্স করা হবে। এই দলটা কিন্তু রাত 10টার সময় দেওয়া হয়েছে আমাদের পত্রিকাগুলো থেকে ডেডলাইন থাকে, আমরা সন্ধ্যা থেকে দলটা দেওয়া হবে কি হবে না, মিডিয়া ম্যানেজার 9টার সময় জানে না যে সেই দল দেওয়া হবে কিনা। সব মিলিয়ে দল নির্বাচনের ব্যাপারটা একটা সবে মিলিয়ে করি কাজ, হারে জিতে নাহিলাজ, এটা হয়ে গেছে মনে হয়। সেটা ভালো কিনা সেটা তো কে বিচার করবে আমি জানি না। আমি একটু আতার ভাইয়ের কাছে আসি, যে আতার ভাই গত 3 বছর 4 বছর বা 5 বছর ধরে যা হয়ে আসছে, এই সময় সুব্রতা বলছিলেন যে ছোট একটি স্ফুলিঙ্গ বা ছোট একটি কাগজের টোকাও আসলে এই সময় একটু বড় হয়। এই ঘটনাটাই সবচেয়ে বড় কিনা, যে মানে পদত্যাগ করার পক্ষে, নাকি এর চেয়ে অনেক বড় বড় অপমান আমরা সহ্য করেছি? জিম্বাবুয়েতে হেড অফ ডেলিগেশন শফিকুর রহমানের মন্ত্রণায় সাকিব তামিমকে না, আমি আসলে আমি মনে করি ওয়ান অফ দ্য বিগেস্ট, কেন মনে করি আমি আকরাম খান, বিকজ আপনাকে কিন্তু দেখতে হবে কি হু ইজ আকরাম খান। আকরাম খানের কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য কি, ক্রিকেট ফিল্ডে সে কি করেছে। 1997 আমরা আইসিসি ট্রফি জিতি, আকরাম খান ওয়াজ এ ক্যাপ্টেন, এবং সেটাই কিন্তু জেতার পরে আমরা কিন্তু কোয়ালিফাই করি ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং তারপরেও কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পরে 99-এ আমরা কয়েকটা খেলা জিতি, পাকিস্তানের সাথে জিতি, আমরা স্কটল্যান্ডের সাথে জিতি, তারপরে কিন্তু biggest achievement was to enter in test arena. আমরা 2000 সনে ইন্ডিয়ার সাথে টেস্ট ক্রিকেট খেলি। I think we all need to understand that আসলে আমরা who is Akram Khan? Akram Khan is a legend. There's no question about that. এবং হ্যাঁ, কয়েকটা ঘটনা আপনি যেটা বললেন কে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি থেকে সরে দেওয়ার অনেক ঘটনা আমরা জানি হয়েছে, কিন্তু I think this is a serious setback for development of Bangladesh cricket, আমি মনে করি। এবং সুব্রতা যেটা বলছিল কে সিলেকশন ক্রাইটেরিয়া, সিলেকশন নিয়ে যেটা আমরা আলোচনা করছি, সিলেকশনের সাথেও কিন্তু আমরা গত 2 বছর 3 বছর আমরা দেখেছি কি দ্যার ইজ এ টেকনিক্যাল কমিটি, দ্যার ওয়াজ এ টেকনিক্যাল কমিটি, যেটা সিলেকশন কমিটি যখন টিম চুজ করে মানে সিলেক্ট করার পরে, আমরা যখন সিলেক্টেড ছিলাম আমাদের কিন্তু কোনো টেকনিক্যাল কমিটি আমাদের উপরে ছিল না। আমরা কিন্তু টিম সিলেক্ট করার পরে ইট ইউজ টু গো টু দ্য প্রেসিডেন্ট,
প্রেসিডেন্ট ইউজ টু সাইন ইট, যেটা ফারুক বলেছে কে এটাই কিন্তু প্রসিজার, ফর্মাল প্রসিজার। বাট আমরা জানি কে টিম সিলেকশন করার পরে তারা সাবমিট করতো টেকনিক্যাল কমিটির কাছে, এবং টেকনিক্যাল কমিটি ইউজ টু স্ক্রুটনাইজ কে আসলে এই টিমটা কি ঠিক না। আই থিঙ্ক দ্যাট ওয়াজ নট কারেক্ট। আমি মনে করি কে আপনি যখন সিলেকশন কমিটিকে দায়িত্ব দিচ্ছেন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, দে নট অ্যান অনারি জব, দিস ইজ এন দে হ্যাভ হায়ার্ড দেয়ার সার্ভিসেস, এবং দ্যাট মিনস দে আর অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল বলতে গেলে আপনি তাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনি বোর্ড মিটিংয়ে গিয়ে আপনি ইউ ক্যান আস্ক দ্যাট আপনি এই প্লেয়ারদের কেন নিয়ে, বাট ইউ কান্ট সে দ্যাট আপনি আসলে কিন্তু এটা ঠিক না। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে ফারুক ভাইয়ের কাছে ফিরে আসবো। হচ্ছে যে এই কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি সমালোচিত হয়েছেন যে ওই যে খেলোয়াড়দের সরাসরি বোর্ডে থাকার যে প্রভিশনটা ছিল সেটা বাদ দিয়ে। তো আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে অন্য 9টি টেস্ট খেলুড়ে দেশের তো এই প্রভিশন নাই, আমাদের দেশে কেন থাকতেই হবে সেটা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার অতিথিদের সঙ্গে কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির সময় ফারুক ভাই বলছিলেন গত কয়েক বছরে বোর্ডের পরিচালনার কথা। আসলে এটা জিনিসটা বলতে হচ্ছে কেননা বেশ কিছু অস্বচ্ছ জিনিস ছিল আর কি। এই বোর্ডের ম্যাক্সিমাম কাজই হয় কি মানে স্বচ্ছতার মধ্যে নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আপনার ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করলো, টিম অ্যানাউন্স করার 3 দিন পর। এটারও কিন্তু একটা কারণ আছে। আপনি জানেন যদি তামিম অ্যান্ড আকরাম খান এপিসোডটা না হতো, আই এম শিওর মুশফিকের ক্যাপ্টেন্সি একটা প্রবলেমে পড়তে পারতো। কেন জানেন? সে বিপিএলে যে অব্যবস্থাপনা ছিল, যেটা খুব কারেক্টলি সে তুলে ধরছিল, ওইটার জন্য তাকে কিন্তু এখন আমার কোশ্চেন হচ্ছে প্লেয়ারদের কোড অফ কন্ডাক্ট থাকবে, এবং এই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আপনি তাকে শোকজ করবেন, শোকজ করার পর সে অ্যান্সার করবে, তারপর আপনি ডিসিশন নেবেন। এই বোর্ড কিন্তু আমরা আহম মুস্তফা কামালকে খুব একটি মজার কথা বলতে শুনেছি, কথা না বলাদের মধ্যে সবচেয়ে ভালো ছিল মুশফিক। সে কথা বলতো না, ইদানিং সেও কথা বলা আরম্ভ করেছে। এখন কথা বলেছে বলে কি মুশফিককে বাদ দিয়ে দিব? মানে কেমন জানি মনে হয় যে একটি মানে সবসময় কথা বল না, সত্যি কথা বলে এতদিন বললে বাদ দিয়ে দিবে, এই কথাটা লাগা উচিত ছিল। এখন আমাদের কেউ মানে কি জিনিসটা হয় কি, এই বোর্ডে কোনো অপোজিশনকে সহ্য করতে পারছে না। অপোজিশন মানে কি, আপনার কনস্ট্রাকটিভ অপোজিশন। আপনি মনে করেন কামাল ভাই ইজ এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, ইটস নো ডাউট, অ্যান্ড তার ক্রিকেটের অনেক আগ্রহ আছে। আমি তার সাথে কাজ করেছি 90 থেকে, আমি আবানিতে ছিলাম। বাট আমার কাছে এখন মনে হচ্ছে কি উনি যেভাবে ন্যাশনাল টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাতে চাচ্ছেন, এটা ক্লাব ক্রিকেটের মতো চালাতে যাচ্ছেন। এই ভুলটা উনি করে যাচ্ছেন। আমি মনে করি উনি আবানি একটা দেখেন, আবানি ক্লাবকে যখন উনি চেয়ারম্যান ছিলেন, উনি প্রবাবলি সবচেয়ে বড় স্পন্সর, সবচেয়ে বেশি টাকা যোগান দিতেন আবানিতে। এখন আবানি যদি বেস্ট প্লেয়ারকে সে ড্রপ দিত, এটা কিন্তু কিছু যায় আসে না, কারণ সে বলতো আমি স্পন্সর, আমি টাকা দিই ম্যাক্সিমাম, সো আই ক্যান ড্রপ মাই বেস্ট প্লেয়ার, ইটস নট এ প্রবলেম। কিন্তু উনি যখন বোর্ডের দায়িত্বে আসলেন, বোর্ডে যেটা করা যায় না, বাংলাদেশ টিম যে কারো অধীনে না বা কারো ফ্র্যাঞ্চাইজি না, এটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের টিম। এই টিমটাই কিন্তু আপনি যখন তখন যাকে কিছু বাদ দিতে পারবেন না, আপনি এটা হয় না। আমি কি পয়েন্টটা বুঝতে পেরেছি আপনাকে? সো এই জিনিসগুলো আমার মনে হয় আপনি দেখে থাকবেন, লাস্ট একাডেমি ট্যুর করেছে ওয়েস্ট ইন্ডিজ, এই টিম এসছে, তখন কিন্তু সিলেক্টররা তাদের ঘাম ছুটে গেছে টিম বানানোর জন্য। বিকজ তারা বলেছে যে আপনার লিগ শুরুর আগে বলা হয়েছে যে আপনি 3টা করে ফরেন প্লেয়ার নেন প্রিমিয়ার লিগে, আপনার কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো সময় আপনার ছাড়তে হবে। তারপরে কি হলো যে আপনার আবানি টিম ছাড়বে না, মোহামেডান প্লেয়ার ছাড়বে না, ভিক্টোরিয়া প্লেয়ার ছাড়বে না। তখন কিন্তু বোর্ড মানে কি, আমি বলছি না বোর্ড তো এই ক্ষেত্রে ব্যর্থ বলবে এই কারণে, বিকজ আপনি তো সবচেয়ে বড় সংস্থা, আপনি নিয়ন্ত্রক বাংলাদেশ ক্রিকেটের। আপনার কেন ক্লাবকে আমি আন্ডারমাইন্ড করছি না, বাট ক্লাবের আপনি কেন কথা শুনবেন ন্যাশনাল ইন্টারেস্টের জন্য? আপনার আজকে একটা ছেলে ভিক্টোরিয়া খেলা খেলে কালকে যাবে, ওই টিমের প্লেয়ার পাঠাও, তো এটাকে পাঠিও না, তো এইভাবে তো আপনার মনে করেন একটা, তার মানে কি এই বোর্ড ঠিকমতো ফাংশন করছে না। আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি যে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, আপনি একটু বলবেন যে দল নির্বাচনে বিসিবি কর্মকর্তাদের এ ধরনের হস্তক্ষেপের আঞ্চলিক পর্যায়ে প্রতিক্রিয়া কি? আর অ্যাকচুয়ালি আমি রাজশাহী
বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেও আমি বিসিবিরও একজন পরিচালক। আমি পরিচালক হিসেবে যতটুকু জানি যে দল নির্বাচনের ক্ষেত্রে বিসিবির কর্মকর্তারা আলোচনাই করতে পারে নিজেদের মধ্যে। সাধারণত সিলেক্টররা যেটা করেন সেটাই ফাইনালি আমরা অ্যাপ্রুভ করে থাকি। এবং এই ক্ষেত্রে যেটুকু দেখা গেছে, আমি যেটুকু দেখেছি বা বুঝেছি, এটা যদি আপনার আকরাম খান যদি অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে যদি তিনি বাধাগ্রস্ত হয়ে পদত্যাগ করতেন তাহলে বোধহয় সমালোচিত হতেন না, বোধহয় আমাদের কাছে এটা কিসলু উনি কোথায় সমালোচিত হচ্ছেন? কিভাবে কিসলু মানে কিসলু উনি কোথায় সমালোচিত হচ্ছেন? উনি কোথায় সমালোচিত হচ্ছেন? উনি এটা স্থানীয়ভাবে একটু প্রশ্ন দেখা দিয়েছে যে এরকম তামিম গত কিছুদিন থেকেই তিনি শৃঙ্খলা রাখছেন না, বিভিন্ন টিমের সাথে খেলার সময় বা ইয়ের সময় দেখা যাচ্ছে যে তিনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এবং তিনি বিপিএলে দেখেছেন আপনি গোটা প্রায় সবগুলো ম্যাচই তিনি খেলেননি। এটা থেকেও আমরা আশাহত হয়েছি। সে একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার, সে তার পারফরমেন্স নিয়ে এগিয়ে আসুক, এটাই আমরা চেয়েছি। এবং যেটুকু মনে হয়েছে আমার কাছে, এবং কিসলু আপনাকে ধন্যবাদ। আমি আসলে তো এই ঘটনাটা আকরাম খান যে আজকে কিসলু আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি ধারাভাষ্যকার চট্টগ্রাম থেকে নিখিল রঞ্জন দাসের সঙ্গে। এশিয়া কাপের মূল দলে তামিম নেই, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? চট্টগ্রামবাসীর বা প্রতিক্রিয়া কি? চট্টগ্রামবাসীর প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত যেটুকু পাচ্ছি তাতে একটু ক্ষুব্ধ সবাই আছেই। কারণ প্রথম কথা হলো যে তামিম একটু আগে রাজশাহী থেকে বললেন যে তামিম অনেকদিন থেকে পারফর্ম করছেন না। এটা তার ফিটনেস নিয়ে কথা হচ্ছিল, এবং তার ফিটনেস কিন্তু ফিজিও এবং ডাক্তার, টিমের ডাক্তার দুজনেই তার ফিটনেসের ক্লিয়ারেন্স দিয়েছেন। আকরামের রেজিগনেশনটা এটা নিঃসন্দেহে দুঃখজনক। তবে একটা জিনিস এখানে বুঝতে হবে, আমরা কিন্তু আজকে বিশ্বের যে আমাদের খেলাধুলার পরিচিতি এটা প্রধানত ক্রিকেটকে নিয়ে, ক্রিকেটকে ধরে আতার আলী খান একসময় বলেছেন যে সিলেক্টরদের একটা ফ্রি হ্যান্ড থাকতে হবে। এটা নিঃসন্দেহে, কারণ হলো আপনি 3 জন এক্স ক্যাপ্টেনকে দিয়েছেন আপনার সিলেকশনের দায়িত্ব, তারা একটা টিম সিলেকশন করেছেন, প্লেয়ারের ফিটনেস নিয়ে কথা বলেছেন, ফিজিওর সঙ্গে কথা বলেছেন, সবাই ক্লিয়ারেন্স দেওয়ার পর টিম সিলেকশন করেছেন। সেখানে যদি পরোক্ষভাবে হস্তক্ষেপ করা হয় তাহলে এটা মেনে নেওয়া কোনো মতেই যায় না। আকরামকে আমি যতটুকু জানি, শুধু আকরাম কেন, আমি চট্টগ্রামে প্রায় সব কজন প্লেয়ারকে ব্যক্তিগতভাবে চিনি, তাদের ছোটোবেলা থেকে বড় হতে দেখেছি। ক্রিকেটের সঙ্গে আমরা অনেকদিন, চট্টগ্রামের ক্রিকেটের সঙ্গে আমরা অনেক দিন থেকে জড়িত। তাতে বলতে পারি যে আকরাম যদি এ ধরনের একটা ডিসিশন নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার মনের মধ্যে অন্য কোনো ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটাকে আমাদের জানতে হবে। সবচাইতে বড় কথা হলো পলিসির প্রশ্ন এখানে আসছে। আমরা কি সিলেক্টরদের ফ্রি হ্যান্ড দেব, নাকি আমরা সিলেক্টরদের উপরে আরেকজনকে চাপিয়ে দেবো, না সিলেক্টররা এটা করলে আমরা মেনে নেব না, আমাদেরও কিছু মতামত থাকতে পারে। নিখিল রঞ্জন দাস আপনাকে ধন্যবাদ। সেরে ফেলা উচিত ছিল। নিখিল রঞ্জন দাস আপনাকে ধন্যবাদ। আমরা একটু জিয়াউর রহমানের সাথে কথা বলছি। একজন ক্রিকেটার হিসেবে জিয়া, আপনি বলবেন বোর্ড ও নির্বাচকদের দ্বন্দ্বকে আপনি কিভাবে দেখছেন? হ্যালো, হ্যাঁ, আসলে বোর্ড আর সিলেকশনের ভিতরে দ্বন্দ্ব, আসলে এটা ঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ আসলে আমি মনে করি এজ এ ক্রিকেটার হিসেবে যে যেহেতু সিলেকশন কমিটিতে 3 জনকে রাখা হয়েছে, 3 জন প্লেয়ারই খুব সিনিয়র প্লেয়ার এবং খুবই মানে ভালো প্লেয়ার বলা যায়, যেমন আমার আকরাম ভাই, তারপর সুমন ভাই, আন্নু ভাই। নিঃসন্দেহে তাদেরকে যেহেতু ওখানে একটা বসানো হয়েছে একটা কাজের জন্য, সিলেকশন করার জন্য, তাদেরকে আমি মনে করি ফার্স্টে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত, তাদেরকে ফ্রি থাকার জন্য। তাদের ডিসিশনকে আর কি আমাদেরকে মানে মেনে নেওয়াটাই আমি মনে করি খুব ভালো। কারণ তারা এবং আমাদের খুব কাছ থেকে দেখে, তারা মাঠে যে অনেক পরিশ্রম করে প্লেয়ার সিলেকশন করে। কিন্তু আমি মনে করি বোর্ড সিলেক্টরের ভিতরে একটু মানে গ্যাপ দেখা যায় বিভিন্ন সময়। জিয়াউর রহমান আপনাকে ধন্যবাদ। হয় জনাব কিসলু, জনাব নিখিল রঞ্জন দাস এবং জনাব জিয়াউর রহমান, আপনাদের মতামতের জন্য একটু ধন্যবাদ। সুব্রত নোট নিচ্ছিলেন একটি বিষয়ে, এই বিষয়ে একটু বলবেন। আপনি যখন কথা বলছিলেন ইমতিয়াজ আহমেদ কিসলু রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা, আমার একটু আঁকাকি করা অভ্যাস। জি, কিস্তু বলছে যে আমি যেটা বলছি যে এটা উনি যেটা বললেন যে আকরামের সিদ্ধান্ত কোনো সমালোচিত হচ্ছে, তো আমি ঠিক জানি না আপনি যেটা প্রশ্নটা করলেন যে কোথায় সমালোচিত হচ্ছে। তো আমি মনে করি এটা তামিমের সঙ্গে মিলিয়ে একটা রং দেওয়া হচ্ছে, এবং এটা
আমি মনে করি আকরামকে ছোট করা হচ্ছে। এই কারণে আমি বলছি, একটু আপনি খেয়াল করলে দেখবেন যে যেদিন আকরাম এই টিমটা অ্যানাউন্স করা হলো এবং অ্যানাউন্স করার পরেই কিন্তু আমি যেহেতু এজ এ রিপোর্টার সঙ্গে ইনভলভ, আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে জানি, এটার পরপরই ও মিডিয়াতে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এটা জানার পরেই বোর্ড থেকে তাকে ফোন করা হয়েছে, বলা হয়েছে তামিম টিমে আসছে, কালকে একটা ফিটনেস টেস্ট হবে, ফিটনেস টেস্ট হলেই সে টিমে চলে আসবে। এবং সে আজকে কিন্তু তার ফিটনেস টেস্ট হয়েছে। যদি এটা প্রশ্ন, এই ফিটনেস টেস্ট অলরেডি ফিজিও নিয়েছেন, ডাক্তার নিয়েছেন, তাদের সার্টিফিকেট নিয়ে, যেটা ফারুক আতা দুজনেই বললেন। এটা তো একটা সিলেকশনের সাধারণ মানে এজ গ্রুপের সিলেক্টররাও জানে যে আপনি যখন সিলেকশন করতে বসবেন, ফার্স্ট বোর্ড থেকে কোনো ডিরেকশন আছে কিনা, যে কারো ব্যাপারে ডিসিপ্লিনারি কোনো ব্যাপার আছে কিনা যাকে কনসিডার করা যাবে না, কারো কোনো ফিটনেস ব্যাপার আছে কিনা, তারপরে আপনি দিস প্লেয়ার্স আর অ্যাভেলেবল ফর সিলেকশন। এই জিনিসগুলো তো সেরেই, ওনারা তো বাচ্চা না, ওনারা এটা করেই এসছেন। এবং তামিম কিন্তু টিমে আসছে এবং এটা অলরেডি ক্রিকেট বোর্ড থেকে এটা আনঅফিসিয়ালি বলে দেওয়া হয়েছে, তামিম উইল বি ইন দ্য টিম। তো সেই তামিম যদি নিজের ভাস্তার কেরিয়ার বা ভাস্তা বাদ পড়ার কারণেই যদি ওনার এই ক্ষোভটা হয়ে থাকে, তাহলে কিন্তু আকরাম আরামে জিনিসটা আবার মেনে নিতে পারতো। আকরাম কিন্তু এমন পরিস্থিতি কেউ ঠেলে দেয়নি যে তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এমন তো না যে বোর্ড প্রেসিডেন্ট বলছিল আকরাম চলে না, বোর্ডের অমুক কর্মকর্তা বলছিল যে আকরামের কাজ নিয়ে আমাদের ভাবতে হবে, বা জনগণের মধ্যে আকরামকে নিয়ে প্রচণ্ড একটা বিক্ষোভ ছিল, তা তো না। ইট ওয়াজ তার নিজের ডিসিশন। এবং আমাদের দুঃখজনক ব্যাপারটা হচ্ছে এটা যে একটা লোক, বাংলাদেশের ক্রিকেটের চিফ সিলেক্টর, তো আপনি যদি একদিকে দেখেন অনেক বড় পদ, একটা টেস্ট প্লেয়িং দেশের একটা বড় পদ, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ফারুক, আকরাম, আতহার, ইভেন নান্নু সুমনদের ক্ষেত্রেও আমি এটা, যদিও নান্নু এই ক্ষেত্রে একটা পুরো ভিন্ন মত নিয়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, উনি হয়তো এইভাবেই কাজ করতে এনজয় করছেন, এটা তার ব্যাপার, আমি মন্তব্য করতে চাচ্ছি না। এরা কিন্তু সিলেক্টরদের একটা বেতন আছে, অঙ্কটা হয়তো সাধারণ মানুষের কাছে খুব মানে কম নয়, কিন্তু আমার কাছে মনে হয় না যে ৮০,০০০ ১ লাখ টাকার জন্য তারা এই কাজটা করছেন। কারণ সিলেক্টর হওয়া কিন্তু অনেক যন্ত্রণারও আছে, একটা থ্যাঙ্কলেস জব। এবং আমি এই সিলেকশন কমিটির ক্ষেত্রে জানি, যেটা ফারুক একটু টাচ করছিল, যে এইখানে এত বেশি মানে হস্তক্ষেপ এবং এত বেশি, যে ইংল্যান্ডের টিম এসেছিল, আসলে ইংল্যান্ডের টিমের সময় আমি দেখেছি ৩ সিলেক্টরের পরে গলদঘর্ম অবস্থা। কারণ হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এই প্লেয়ারকে নেওয়া যাবে না, ওই প্লেয়ারকে নেওয়া যাবে, অমুক ক্লাবে খেলা আছে ওই দিন, তাহলে ওই দিন ওরা যাবে, ওরা ফিরবে, মানে এইটা তো আসলে কোনোদিন হতে পারে না। এবং ফারুক যে কোশ্চেনটা তুললো যে ক্লাব ক্রিকেটের মতো বাংলাদেশ ক্রিকেট চলছে, এটা ইনোভেটিবল এই কারণে, আসলে কিন্তু ক্লাব কর্মকর্তারা বাংলাদেশের ক্রিকেট চালাচ্ছে। আপনি ক্লাবের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেবেন, এই যে আপনি বিপিএল আর ক্লাব কর্মকর্তাদের যে একটা সাজানো খেলা হলো, খেয়াল করেছেন কিনা, যে ক্লাবগুলো একটা প্রেস কনফারেন্স করে বললো তারা বিপিএল হলো পুরো লুটপাটের আখড়া, তারপরে তারা কিন্তু একটা সময় ইন্টারেস্টিং একটা কথা বলেছিল। তার বোর্ডে যখন কথা বলা হলো, তখন বোর্ড প্রেসিডেন্ট বললো আমরাও তো তাদেরকে অংশ করতে চাই, মানে আপনি আগের কথার সঙ্গে মিলান, মানে লুটপাটের অংশ করতে চাই আর কি। পরে তারা মিটিংয়ে বসলো, কিছু টাকা দেওয়া হলো, অমুককে ৪৫ লাখ টাকা, অমুককে ৩০ লাখ টাকা, এরপরে বিপিএল খুব ভালো হয়ে গেল। পুরো জিনিসটার মধ্যে আমার একটা অশ্লীল নগ্নতা আছে। আপনি বলেন না যে বোর্ড নিয়ে আমি খুব রুড, আমি খুবই কথা বলি, পুরো জিনিসটার মধ্যে যে কোনো রুচিবান মানুষের চোখে লাগবে এই জিনিসগুলো। তো এইসব জিনিসগুলো যখন ক্রমাগত হতে থাকে, এগুলো কিন্তু সিম্বলিক, যে এগুলো যখন হয়, কি বলেন, আমরা একটু বিরতি নিব, বিরতির পরে শুনবো যে আপনি বিপিএল এর ব্যাপারেও আপনার অনেক হতাশা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। বিপিএল এর সঙ্গে আমাদের আতার আলী খান এবং জনাব ফারুক আহমেদ খুব বেশি পরিমাণে জড়িত ছিলেন। বিপিএল সম্পর্কে আপনাদের কাছে শুনবো, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার দেখা হবে অতিথির সঙ্গে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা কথা বলছিলাম আতার আলী খান আপনার সঙ্গে, যে বিপিএলটা কিরকম হলো শেষ পর্যন্ত। ভাই, এটা আমরা আগেও ডিসকাস করেছি, এটা যেহেতু আপনি আবার জিজ্ঞেস করছেন, বিপিএল আসলে কি হয়, মোটামুটি ভালোই হয়েছে আমি মনে করি। নট বিকজ দ্যাট আই এম অ্যাসোসিয়েটেড উইথ দুরন্ত রাজশাহীতে চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমার মনে হয় একটু তাড়াহুড়োর মধ্যে ছিল হয়তো, বা একটু প্রথমের দিকে একটু মনে হচ্ছিল কি একটু গোছানো না, এটা আমরা মনে করেছি। বাট অ্যাজ টাইম পাসেস, অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস, আমি মনে করি যে প্রতিদিনই কিন্তু দেয়ার ওয়াজ নিউ ডেভেলপমেন্ট। আমরা কিন্তু ক্রাউডদেরকে প্রথমে কম দেখেছি, কিন্তু আস্তে আস্তে ক্রাউড কেম স্টার্টেড টু কাম। অবভিয়াসলি দেয়ার ওয়াজ সাম বিগ স্টার্স, ক্রিস গেল, কারণ পোলার্ড, পরে আমরা শাহিদ আফ্রিদি, সাইদ আজমলকে দেখি আমাদের টিমে, মার্ডল সাইমেলস। আই থিঙ্ক ইট ওয়াজ ডান ইন এ লিটল বিট, একটু তাড়াহুড়োর মধ্যে করেছে, বাট যেহেতু এটা প্রথমবার করেছে, এবং আমরা কিন্তু এটা আগে বলেছি যে এই একটা সময়ের ব্যাপার আছে, আপনার প্ল্যানিংয়ে, যে কোনো জিনিসের প্ল্যানিংয়ের ব্যাপার আছে। আপনার যদি ইয়ারলি ক্যালেন্ডারের মধ্যে যদি আমরা জানতাম আগে থেকে যে এই সময় আমাদের বিপিএল হবে, বিকজ বিপিএল কোন সময় হয়েছে, বিপিএল হয়েছে আপনার ন্যাশনাল লিগ
থামানো হয়েছে, প্রিমিয়ার লিগকে থামা দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা বিপিএলটা করতে পেরেছি। বাট আমরা যদি ভবিষ্যতে যদি ইফ ইউ ক্যান ফাইন্ড আ রাইট টাইম অ্যান্ড টু প্লেস দ্যাট আমরা কোন সময় এই বিপিএল টুর্নামেন্ট করতে পারি, আমার ইট ক্যান বি এ বেটার টুর্নামেন্ট ইন দ্য ফিউচার, আমি তাই মনে করি। জনাব ফারুক আহমেদের কাছে অন্য আগের বিরতিতে একটি প্রশ্ন এসেছিল, সেটি মানে আর জবাব নেওয়া হয়নি, যে অন্য 9টি টেস্ট খেলুড়ে দেশে বোর্ডে খেলোয়াড়দের সরাসরি আসার সুযোগ নেই, আমাদের দেশে কেন থাকতে হবে? তার সঙ্গে আমি আরেকটি বিষয় যোগ করি, বিসিবির গঠনতন্ত্রে সিইও পদ বিলুপ্ত করা হয়েছে, এটি না থাক মানে বিলুপ্ত হলে কি অসুবিধা? এই দুটি বিষয় যদি একটু বলেন। প্রথমত হলো কি, আপনি আসলে আমাদের দেশটা তো ইউনিক একটা দেশ, আমাদের অনেক জিনিসে আপনার যে জিনিসগুলো অন্য দেশে নাই, বা আমাদের দেশে যেটা আছে অন্য দেশে যেটা আছে আমাদের দেশে নাই। আপনি এই যে এখন তো 15টা কাউন্সিলর ছিলাম, 5টা ফর্মার ক্যাপ্টেন আর 10টা ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিল, এদের অন্য কোথাও ওইভাবে সরাসরি আসে না, ট্রু। বাট আমার কথা হচ্ছে হলো গিয়ে, এই যে 10 বছর থেকে, এটা কিন্তু লাস্ট 2 বছর আগের ঘটনা না, এটা কিন্তু 2003 থেকে কনস্টিটিউশনে আছে যে আপনার 10 জন এরকম ফর্মার প্লেয়ার তারা বোর্ডে আসতে পারে কাউন্সিলর হিসাবে। এখন আপনার দেখতে হবে যে এই নিয়মটা ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর বা কতটা ভালো। এখন আপনি যদি ইফ ইউ কোয়েশ্চেন প্রবাবলি 100 পিপল, দে উইল সে 99 অফ দেম উইল সে দ্যাট হ্যাঁ, প্লেয়াররা যদি আপনার ইয়েতে আসে, ক্রিকেট বোর্ডে আসে, তাহলে ডেফিনেটলি ক্রিকেট উন্নতি হবে। বিকজ এরা আপনার প্রায় এই 15 জন, তাদের 25 বছর, এক একজন 22-23 বছরের ক্যারিয়ার, তারা কিন্তু এটা ডেফিনেটলি কমপ্লিমেন্টারি হতে পারে। নানামুনির নানা মত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, ওইটা তো অলরেডি বোর্ডে আছে 25টা ডিরেক্টর, সো ওই দিকে বিবেচনা করলে প্লেয়াররা আর এর বাইরে থেকে কিছু করতে পারবে না, বিকজ এদের থেকে কিন্তু একজনই ডিরেক্টর হয়। আমি কাউন্সিলরের কথা বলছি, কাউন্সিলরদের দায়িত্ব হচ্ছে লিগে সাব কমিটিতে যদি কাউকে ডাকে কখন কোনো বুদ্ধি পরামর্শ জানাতে যাবে। তো এখন আমার এত অসঙ্গতি যদি আপনি কনস্টিটিউশন হিসাবে পড়ে থাকেন, মানে আমরা যেসব কাউন্সিলর আছে কনস্টিটিউশনে, যাদের আসলে বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার মতো তেমন কিছু নাই। একটা ছোট্ট উদাহরণ বলি, আমি কারো ব্যক্তিগতভাবে হে প্রতিপন্ন করছি না। আপনি 64টা ডিস্ট্রিক্টে আপনার জেলাতে থেকে কাউন্সিলর আসে একজন করে, আপনি ইউল বি অ্যামেজড দ্যাট এর মধ্যে থেকে 8-9টা জায়গা ছাড়া এই 50-55টাতে কিন্তু কোনো ধরনের ক্রিকেট খেলা হয়তো বা 3-4 বছর ধরে হয় না। এখন যে কাউন্সিলরটা তার ছোট পরিসরে ক্রিকেটের জন্য কোনো কাজ করতে পারে না, সে আপনি কেমনে আশা করলেন বাংলাদেশের ক্রিকেট এসে বোর্ডে এসে উদ্ধার করে ফেলবে? এরা কিন্তু দিস ইজ এ পিপুল, একটা টার্গেট পিপুল, যাদের খুব তাড়াতাড়ি মোটিভেট করা যায়, এবং এরা মোটিভেটেড হচ্ছে 2-3 জনের দ্বারা। এটা কিন্তু একটা আপনার নির্বাচনে পার হওয়ার একটা অস্ত্র আর কি, ঠিক আছে? এটাতে কিন্তু তেমন কোনো লাভ হচ্ছে না। এখন আপনি যদি আপনার এই প্লেয়ারদের, যে প্লেয়াররা আপনাদেরকে শুধু মনে করেন, আমি একটা কাউন্সিলর ছিলাম, ফর্মার ক্যাপ্টেন, আমার কিন্তু বোর্ডের কাউন্সিলর হয়ে কিন্তু আলাদা কোনো বেনিফিট আমার নাই। এক হলে আমি কোনো বেতন ভাতা নিচ্ছি না বোর্ড থেকে, 2 হচ্ছে আমি বোর্ডের ডিরেক্টরও না, বিদেশ ট্যুরও করছি না। আমার কিন্তু এই কাউন্সিলরে কিন্তু আমার নামও বাড়ছে না, বিকজ আমি অলরেডি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সো আমার কিন্তু এই পরিচয়টা অলরেডি আছে। তো আমি এই কাউন্সিলর পদটা নিয়ে আমার কতটুকু ব্যক্তিগতভাবে লাভবান হব? শুধুমাত্র এখন আমি বলি কি, আমরা অনেক কথা বলছি, জনমত, এটা মানুষকে বলছি, কিন্তু আমার মনে হয় কি, যেটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত যে প্লেয়ারদের অংশগ্রহণটা কথা। এখন সবচেয়ে দুঃখজনক হলো কি, যেটা আমি মনে করি, এই প্লেয়ারদের কিন্তু বাদ দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় কোনো একটা বড় ষড়যন্ত্রের একটা অংশ। কেননা আপনি দেখে থাকবেন, কেউ কেউ বলেছেন যে ক্রিকেট বোর্ডে দেখেন, আরেকটা যেটা আপনি আরেকটা কোয়েশ্চেন করেছেন সাথে সাথে, যে সেটা হলো কি আপনার সিও পদ বিলুপ্ত কেন? এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকে আসেন অনারারি তকমা নিয়ে, ডিরেক্টররা, তারা কোনো বেতন ভাতা নেন না, তারা ক্রিকেটের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন। এই কোশ্চেনটা কিন্তু আমি মানতে রাজি না। আপনি পলিসি মেকার, আপনি সকাল 8টা-9টা থেকে কাজ করবেন, রাত 9টা পর্যন্ত, আপনি কোনো অনারিয়াম নেবেন না, আর আপনি সব ব্যবসা ফেলে কাজ করবেন, এটা কি কোনো সুস্থ মানুষকে বিশ্বাসযোগ্য নাকি কথাটা? এই কোশ্চেনটা আমি দেশবাসীর কাছে রাখতে চাই, যে তার মানে কি, আপনি পলিসি মেক করবেন, আপনি 3-4 ঘন্টা দিবেন সময়, আর আপনার এগুলো ইমপ্লিমেন্ট করবে হলে কি আপনার এমপ্লয়িজ লাইক সিএফও, সিইও, সিওও, ক্রিকেট ম্যানেজার, এরা করবে। তো এখন এনারা কিন্তু জিনিসটা গুলিয়ে ফেলেছে। অনেক ডিরেক্টর আছেন যারা মোটামুটি ক্রিকেট বোর্ডেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত। সো আমি আসলে এই ব্যাপারটা আমি আপনাদের সবার কাছে ছেড়ে দিচ্ছি বোঝার জন্য। সুব্রত যদি একটু সাপ্লিমেন্ট করেন বিষয়টি নিয়ে, বোর্ডে খেলোয়াড়দের থাকা আমাদের ক্রিকেটকে কতটা সাহায্য করছে বা সাহায্য করতে পারে, আর হচ্ছে বিসিবির গঠনতন্ত্রে সিও পদ হঠাৎ করে বিলুপ্ত করা হলো কেন? উত্তর তো ফারুক একরকম দিয়ে দিয়েছে। এখন ফারুকের ক্ষেত্রে হয়তো সে নিজে যেহেতু ক্রিকেটার, সেটা আপনি হয়তো ভাবছেন যে পুরোপুরি নিরপেক্ষ মত না। নিরপেক্ষ আমি যেটা বলি, ও যেটা বললো যে 10 বছর ধরে একটা জিনিস আছে, হঠাৎ করে এটা এমন কি সমস্যা হলো? আচ্ছা, আমাদের ক্রিকেটের তো হাজারো সমস্যা আছে, আমরা জানি।
তো হঠাৎ করে কেন মনে হলো যে এই 15 জন বিরাট সমস্যা করছে, যাদেরকে না সরালে দেশের ক্রিকেট আর এগোতে পারছে না। তো এই প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা হয়েছিল এই গঠনতন্ত্র কমিটির প্রধানের কাছে। উনি খুব মজার উত্তর দিয়েছেন যে এরা থাকায় কোনো উপকার হচ্ছিল কিনা, সে বলছে কোনো উপকার হচ্ছিল না। তো এত একেবারে কোনো রকম মানে উপকারও হয় না অপকার হয় না, সব মানুষ আমরা ঝিটিয়ে বিদায় করে দিচ্ছি, আমরা কি সব ক্ষেত্রে এটা করছি কিনা। আর সিও এর ক্ষেত্রে তো এটা বহুদিন ধরেই আমাদের বিভিন্ন সময় যে সিও এসছেন সবাইকে খুব ভালোভাবে কাজও করতে দেওয়া হয় নাই, একটা মিক্সড একটা ব্যাপার আছে। এবং এটা ফারুক যে কোশ্চেনটা তুললো এটাই বড় কথা, যে একটা টেস্ট প্লেয়িং দেশের ডিরেক্টররা দে উইল ফর্মুলেট দ্য পলিসি। আমি খালেদ পৃথিবীর বহু জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে ক্রিকেটের সুবাদে আমার জায়গায়, কিন্তু খুব আমার মনে পড়ে না কোথাও গিয়ে আমি কোনো বোর্ডের ডিরেক্টরের সঙ্গে আমার দেখা হয়েছে। মানে আমি বলছি যে খেলার সময় নিশ্চয়ই তারা তাদের বক্সে এসে খেলা দেখেন, তাদের একটা জায়গা নির্দিষ্ট করা আছে। মানে বোর্ডে হয়তো আমি কার্ড নিতে গেলাম, অন্য কাজে গেলাম, আমার দেখা গেছে ওখানে ওই মিডিয়ামের সঙ্গে দেখা হচ্ছে, তাদের চিফ অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সিওর সঙ্গে দেখা হচ্ছে। তো একটা টেস্ট প্লেয়িং দেশে এটা একটা আইডিয়ালি হওয়া হলো যে আপনি বোর্ড ডিরেক্টরস উইল ফর্মুলেট দ্য পলিসি দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড বাই প্রফেশনালস। এবং প্রফেশনালস এই কারণে দুই কারণে করা দরকার, একটা হচ্ছে প্রফেশনালরা প্রফেশনালি কাজ করে, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা মোর অ্যাকাউন্টেবল। আপনি যখন একটা পেইড লোক রাখবেন মাস শেষে তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন তুমি কি করছো, কি দিয়েছো তুমি, বিনিময়ে যে তুমি টাকাটা পাচ্ছ। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তার মুখেই শুনি যে ক্রিকেটের জন্য তারা জীবন, ব্যবসা, পরিবার দিয়ে দিচ্ছেন, এবং কথাটা মিথ্যা না। এবং ফর দ্য লাভ অফ দ্য গেম মানুষ করে। এবং আমাদের দেশে আমরা অতীতে কিন্তু অনেক সংগঠককে দেখেছি যারা নিজের ফ্যামিলিকে বঞ্চিত করে নিজের পকেটের টাকা দিয়ে ক্লাব চালিয়েছে, খেলার সঙ্গে জড়িত থেকেছে। এরকম স্পোর্টস লাভার যে নেই তা না, কিন্তু আমি মনে করি ন্যাশনাল সর্বোচ্চ যে ক্রিকেটের যে সংস্থাটা থাকবে একটা টেস্ট প্লেয়িং দেশের, এই জায়গাতে আমার ঠিক এই অকাতরে সময় দিয়ে দেওয়া, এত স্পোর্টস লাভারটা এখানে বড় জরুরি না। এখানে আমার একটা স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং প্রফেশনাল লোক খুব জরুরি। এবং সিওটা সরিয়ে দেওয়া হচ্ছে সিওর সঙ্গে, কারণ হচ্ছে একটা কনফ্লিক্ট হয়, তারা যেটা কারণ দেখিয়েছে যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি আছে, এবং স্ট্যান্ডিং কমিটিগুলো হচ্ছে এই ডিরেক্টরদের প্রোভাইড করার জায়গা। এবং ইন্টারেস্টিংলি ইংল্যান্ড যখন এলো এই গতবার বাংলাদেশে, তো প্রতিবার একটা সুভেনির বেরোয়। তো আমাদের কোনো একটা বিচিত্র কারণে ইংল্যান্ড জার্নালিস্টদের আলাদা করে দেওয়া হয়েছিল। সেটা হয়তো তারা চেয়েছিল কিনা, তারা আপত্তি জানিয়েছে, আমাদেরকে আলাদা করে দেওয়া হলো। তারা একদিকে ছিল, আমরা একদিকে ছিলাম। তো আমি ওইখানে পরিচিত দুই একজন ছিল, আমি গেলাম। তো ওই সময় ওই সুভেনিরটা আসলো। তো সুভেনির উঠে আমার কাছে দেখা গেলো একসঙ্গে 2-3 জন উইজডেন এডিটর ছিলেন, গার্ডিয়ানের প্রতিনিধি ছিলেন। তা ধরে এসে বলে প্লিজ এক্সপ্লেন সামথিং, কান্না আন্ডারস্ট্যান্ড কি, হোয়াই দেয়ার আর সো মেনি কমিটিস। মানে একটা সুভেনিরের এইখান থেকে এই পর্যন্ত কমিটি না। আমি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ কভার করতে গিয়ে আমি 2-3 বার দেখেছি 3 থেকে 4 জন লোক পুরো সিরিজটা দেখভাল করেছে। একটা প্রেস কনফারেন্স হচ্ছে, 2 জন লোক আসছে, পিছনে একটা টানাচ্ছে, ব্যাকড্রপ যেটা টানাতে হবে, ওই মিডিয়া ম্যানেজার এসে বসছে, পুরো জিনিসটা হয়ে গেল। আমাদের তো হাজার হাজার স্বেচ্ছাসেবী, সবাই ক্রিকেটের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমি এটা আমার কাছে বিস্ময়কর লাগে, আমাদের গর্ব লাগে যে আমার আর কোনো দেশে কিন্তু আমি এইরকম ক্রিকেটের জন্য জীবন উৎসর্গ করার লোক খুঁজে পাই না। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আতাহার ভাইয়ের কাছ থেকে এর কারণ একটু শুনবো যে কেন ক্রিকেটের জন্য এত লোক অকাতরে জীবন দিয়ে দিচ্ছে। আমরা একটু বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আতাহার আলী খানের কাছে জানতে চাইছিলাম যে এত বেশি কমিটি বা এত বেশি লোকের দরকারটা কেন হচ্ছে বাংলাদেশে। খালেদ ভাই, আসলে আমরাও মনে করি কি এত লোকজন দরকার নাই। ইউ নিড টু হ্যাভ এ প্রফেশনাল সেট আপ। আপনি যদি একটা কর্পোরেট হাউসে যান, it's a professional organization and it's such a big organization. Bangladesh Cricket Board is not a small fish, it's a big fish. I mean, we are a part of the test playing nation. We have hosted the World Cup very successfully. We will host T20 World Cup in 2014 এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওই কারণে আমাদের স্টেডিয়াম বেড়ে যাচ্ছে, আমাদের প্লেয়ার্স বিভিন্ন ডিভিশন থেকে আসতেছে, সো মাচ হাইপ ইজ গোয়িং অন। বাট আপনার প্রফেশনাল সেট আপে গেলে ইউ নিড স্পেশালিস্ট আমি মনে করি। আপনি ইফ ইউ ওয়ান্ট টু ওপেন আপ আ কর্পোরেট হাউস, লাইক ইফ ইউ ওয়ান্ট টু ওপেন আপ এ ব্যাংক, আপনার অবশ্যই একটা সিইও দরকার, আপনার অবশ্যই একটা সিওও দরকার, আপনার অবশ্যই অ্যাকাউন্টস দেখতে গেলে সিএফও দরকার। বাট আপনি যদি এদের যেটা সিদ্ধান্ত নিয়েছেন কয়েকদিন আগে বিসিবি মিটিংয়ে আমরা জানতে পেরেছি যে এই প্রফেশনাল যারা কাজ করছিলেন আমাদের দরকার নাই, তার মানে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। আমি মনে করি যে আপনারা ইফ দের ইজ এ পেড পার্সন ওয়ার্কিং ফর এ কোম্পানি, আপনি বোর্ডের মিটিংয়ের মাধ্যমে
you can ask him because he is accountable. যেটা আমরা আপনার সিলেক্টরের কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি, if you don't have CEO, CEO or CFO, then who's running the show? আপনি কাকে দিয়ে বোর্ড চালাচ্ছেন? এবং if the board directors তারাই যে নিজেরাই যদি কাজ করছেন, তো who's asking কাকে আমি জিজ্ঞেস করব? That means you're basically not transparent. আর transparency has to be there. আপনি যে কোনো প্রফেশনাল সেটআপে গেলে you need to be transparent. আমি একটা কোম্পানি থেকে আপনার IPO রিলিজ করবো, তো আই হ্যাভ টু রিলিজ মাই ডেটা দ্যাট আমি আর লাস্ট 5 ইয়ার্সের আই হ্যাভ ডান দিস, আমি এটা প্রজেক্ট করছি এবং এটা ফিউচার আমি করতে চাচ্ছি। দ্যাটস হাউ ইউ অ্যাপ্রোচ দি স্টক হোল্ডার্স অ্যান্ড টেল দেম দ্যাট আমি এটা কাজ করবো। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্রফেশনাল সেটআপ, তাহলে অবশ্যই মানুষ আঙ্গুল তুলবে, অবশ্যই জিজ্ঞেস করবে ওয়াই, কেন করতে চাচ্ছ। ফারুক ভাই এই সম্পর্কে যদি বলেন, প্রফেশনাল সেটআপটা নিয়ে কথা এটা ঘুরে তো ফিরে আবার অবশ্যই আপনার একটু আগে কাছে। আমরা আলোচনা করে ফেলেছি যে আমরা ডিরেক্টররা, যেটা শুভ্র উল্লেখ করেছে, যে ডিরেক্টররা কাজ করবে, পলিসি দিয়ে দিবে, তারপর প্রফেশনাল লোক দিয়ে করবে, তার জিনিসটা অনেক ইজিয়ার হয়। আর আপনি মনে করেন যেটা আসাম ভাই উল্লেখ করলেন, CFO CEO এরা নাই মানে জিনিসটা আপনার কোনো অ্যাকাউন্টেবল নাই, বিকজ দ্যাট দ্য ডিরেক্টর। আর সবচেয়ে বড় কথা, অনারারি, এই তো তকমাটা তো অনারারি আছে, সেই কত টাকা বানায় কি বানায় এটা আমি জানি না, বাট তারা কিন্তু আসে বোর্ডে অনারারি হিসাবে। এখন অনারারি লোকরা বলবে আমি ভাই কাজ করি এখানে, পয়সা নেই না, নিজের সময় নষ্ট করছি, তা কিন্তু আপনি ধরতে পারবেন না। আর সে যদি দিনের পর দিন নাও আসে বোর্ডে, তাহলেও কিন্তু হি ইজ নট অ্যাকাউন্টেবল, বিকজ হি ইজ ইটস অনারারি পোস্ট। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা প্রফেশনাল সেটআপ দরকার, যেটা আমরা মনে করি, তাইলে আমাদের জিনিসগুলো সবার জন্য খুব ভালো হবে। সুব্রতা মন্তব্য করতে চাইছিলেন সিলেকশন নিয়ে আরেকটা। সিলেকশন নিয়ে যেটা ওই বারবার বলছিল যে এতদিন ধরে হয়ে এসছে, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত, আমি যেটা অনুমান করতে পারি, যেমন বিশ্বকাপের আগে কিন্তু আপনারা দেখেছেন সব কাগজে খবর হয়েছে যে বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন গভীর রাত পর্যন্ত টেকনিক্যাল কমিটির সঙ্গে, আমি ধস্তাধস্তি শব্দটি ব্যবহার করতে চাই, মানে সিলেক্টরদের এক ধরনের যুদ্ধই হয়েছে। তো বিভিন্ন সময় যেটা হয়েছে যে একটা ক্রিকেটীয় ভব্যতা বলবো আমি, রীতি মেনে চলা হতো, সেটা হচ্ছে সিলেক্টরদের নানা বিষয়ে হয়তো এক্সপ্লেনেশন চাওয়া হতো, কখনো হয়তো ফোর্স করা হতো, কখনো হয়তো বলা হতো একে না নিয়ে একে নেওয়া ভালো। কিন্তু ফাইনালি এই জিনিসটা এত ধস্তাধস্তির পর্যায়ে যেত এই কারণে যে একটা রেসপেক্ট ছিল যে সিলেক্টররা ফাইনালি যেটা সাইন করবে সেটা ফাইনাল, ওইখানে হাত দেওয়া যায় না। কতগুলো রীতি তো থাকতে হবে পৃথিবীতে, নন তেমনি হয়নি। এবার যেটা হয়েছে, এটা আমি নিজের চোখের টিমটা দেখেছি, ঘটনাচক্রে, যে সিলেক্টররা 3 জন সাইন করে যে টিমটা, সেখানে তামিম ইকবাল ওয়াজ দেয়ার, ওইখানে 15 জনের টিম ছিল, এবং সেখান থেকে তামিমকে স্ট্যান্ড বাইয়ে পাঠিয়ে এই টিমটা যখন প্রেসে দিয়ে দেওয়া হয়েছে, সিলেক্টরদের সেটা আগে জানানো হয় না যে আমরা উই আর ডুইং দিস। তো এরপরে আমি মনে করি আকরাম খানের সামনে 2টা পথ খোলা ছিল, একটা হচ্ছে আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে চাকরি এবং টাকা এবং পদের লোভে থেকে যাওয়া, আরেকটা ছিল যে আমার দরকার নাই, আমি খেলোয়াড় হিসেবে অনেক কিছু পেয়েছি, আমি এটা নষ্ট করতে চাই না। আপনি 3 জন সিলেক্টরের কথা বলছেন যে তারা 3 জনই স্বাক্ষর করেছিল, তাহলে ওই 2 জনের ক্ষেত্রে কি আপনি আত্মসম্মান বিসর্জন দেওয়ার কথাটা বলবেন? এটা আমি মনে করি যে একটা ফারুক যখন চিফ সিলেক্টর ছিল তখন সে বলবে যে চিফ সিলেক্টরের উপর দিয়ে ঝড়টা একটু বেশি যায়, মানে যে কোনো একটা টিম নিয়ে গিয়ে ফাইনাল টিমটা যখন সিলেক্ট করে, তারপরে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দুয়ারে গিয়ে আপনার ধর্ণা দেওয়া বলেন, টেকনিক্যাল কমিটি বলেন বা বোর্ড প্রেসিডেন্ট বলেন, এই জিনিসগুলো কনভে নর্মালি চিফ সিলেক্টরের মাধ্যমে হয়, সেই কারণে হয়তো আকরামের ব্যাপারটা বেশি লেগেছে। এখন বাকি 2 জনের ক্ষেত্রে এটা আমি বললাম, প্রথমেই বলেছি, এটা একদমই ব্যক্তিগত মতামত, কারণ এইখানে যে পয়েন্টে আকরামের আমরা বলছি যে আত্মসম্মান বোধ থাকলে চলে যাওয়ার কথা, সেই জায়গা তো মানে প্রত্যেকের ক্ষেত্রে একই হওয়ার কথা, আপনি যৌক্তিক প্রশ্ন করেছেন। কিন্তু আমি মনে করি এগুলো দেখার দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা তো চুরি ডাকাতি না, মানে একজন হয়তো কোনো জায়গায় একটা জায়গায় জিনিস মেনে নিয়ে থাকবে, বা একজন হয়তো মনে করবে ঠিক আছে এটা একটা হয়েছে আমি আরেকবার দেখি, এটা তো আমি ঠিক মানে একেবারে খুব বিরাট অন্যায় মনে করি। আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, জাস্ট অল্প করে, সেটা হচ্ছে গিয়ে অন্য যে 2 সিলেক্টরের কথা বললেন যে তাদের আত্মসম্মান বোধ কি কম নাকি, বা তারা কেন এটা করলো না, এই ব্যাপারটা হচ্ছে কি, এখন এরা ইটস ক্লিয়ার দ্যাট তারা 15 জনের টিম দিয়েছে, 14 জন হয়েছে, এবং এটা ইটস এ ফ্যাক্ট দ্যাট তামিম ইকবাল টিমের মধ্যে ছিল, সে নাই। এখন কিন্তু তাদের এই 2 সিলেক্টরের একটা স্ট্যান্ড নেওয়া উচিত, মানে অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা, এখন কি হতে পারে, লেটস সে আকরামের রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেল বোর্ড থেকে, এবং আরেকটা সিলেক্টর আসলো। এখন আমি মনে করি কি, দেখেন, যদি বোর্ড প্রেসিডেন্ট যদি আগেও ইনফ্লুয়েন্স করেন কোনো টিম হওয়ার আগে, যে একে নিও না নিও, এটাও কিন্তু খুব খারাপ। কিন্তু তারপরে বলবো, ওইটা তো একটা মানে বোর্ড প্রেসিডেন্ট কিন্তু বা ওই টেকনিক্যাল কমিটি যেটা কেয়ারই করে না, যে সিলেক্টেড টিম দিল, 2 দিন তাদের ওখানে টিমটা পড়ে থাকলো, তারা চিল্লাচিল্লি করলো, তারপর এইটাও কিন্তু তারা কেয়ার করে না। তারপরে এই জিনিসটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য খুবই খারাপ হচ্ছে। আপনি আগে ইনফ্লুয়েন্স করলো খারাপ, বাট তারপরে কিন্তু আমি বলবো এটার একটা শালীনতা আছে আর কি। আতার ভাই আমি জাস্ট ছোট্ট করে, একদম 5 তামিম ইকবাল কিন্তু স্ট্যান্ড বাইতে আছে। আচ্ছা an injured player cannot be a part of a stand by. আচ্ছা, এটা খুব সুব্রত একটি ভালো কথা বলে
10 সেকেন্ডে শেষ করে দেন। ভালো কথা আসলে বলতে ভালো কথা চাই বলতে সবসময়, চাইছেন। কারণ হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যে কারণে বলছিলাম কথাটা, যে ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা যারা অনুষ্ঠান দেখেন বা অনেক সময় দর্শকদেরও মনে হতে পারে যে এই লোকটা তো সবসময় খালি নেতিবাচক কথাই বলে। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছেন বা ক্রিকেটের সাথে জড়িত আছেন, তারা অবশ্যই ক্রিকেটকে খুব ভালোবাসেন, তবে সেটা আমার সমান হতে পারে, আমার চেয়ে বেশি হওয়া সম্ভব না, মানে সব কিছুর একটা সর্বোচ্চ সীমা থাকে। এটা আমার শুধু প্রফেশনই না, আমি এখানে 20 বছর 22 বছর ধরে আমি অন্য একটা কেরিয়ার ছেড়ে, আপনি জানেন এটা, ক্রিকেটে আমি এসেছি, এবং আমি কথাগুলো হয়তো বলতে পারি এই কারণে, আমি বলছি না যে অন্য কেউ বলতে পারে না এই কারণে, যে আমার আসলে এখানে আমি যে হয় ভুল বলতে পারি, কিন্তু আমার কখনো আমি ভাবতে হয় না যে অমুক রাগ করবে, তমুক এই করবে। আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট যদি ভালো পথে চলে, বাংলাদেশের ক্রিকেট যদি মানে একটা ঠিক দিকে এগোয়, এটা খুব আনন্দের ব্যাপার হবে। সে আনন্দের কথাগুলো বলতে পারেও খুব বড় ব্যাপার হবে, কারণ হচ্ছে এই দেশের কিন্তু সত্যিকার অর্থে আর নিয়মিত বিরতিতে আনন্দ দিয়ে যাওয়ার আর কোনো উপলক্ষ নেই। আমরা আশা এক করব যে মিনিট। না আর আমি কোনো- এশিয়া আর কাপে কোনো বাংলাদেশ সুযোগ দলকে একটু স্বাগত জানাচ্ছি, স্বাগত। তাকে উইশ করছি আমি, তারা যেন ভালো খেলে আমরা আশা করব যে এই স্বাগত জানার মধ্যে এবং এই যদিগুলি বাদ দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আপনাদের ধন্যবাদ আজকে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। আগামীকাল দেখা হবে এই সময়। শুভরাত্রি।